আসসালামু আলাইকুম। বিসিএস প্রস্তুতিতে যাদের বেসিক ভালো ক্যাডার হওয়ার দৌড়ে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থাকেন। আমরা প্রায় আমাদের চারপাশে এমন অনেকের গল্প শুনে থাকি যাদের বেসিক ভালো না হওয়ার কারণে বিসিএস জার্নিতে তারা বারবার হোঁচট খাচ্ছেন। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিসিএস প্রস্তুতিতে বেসিক বলতে আসলে কী বোঝায়, কেন বেসিক ভালো থাকা জরুরি, কখন থেকে আপনার বেসিক প্রস্তুতি শুরু করবেন এবং এই ভিডিওর সর্বশেষ আমি আলোচনা করব সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কিভাবে আপনি আপনার বেসিক মজবুত করবেন। আমি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের আর বিসিএস প্রস্তুতিতে বেসিক নিয়ে একদমই দুশ্চিন্তা করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পড়ে প্রথমেই আমি লিখেছি বেসিক বলতে আসলে কি বোঝায়। চাকরির প্রস্তুতিতে বেসিক বলতে আমার মতে আমরা আমাদের একাডেমিক জীবনে অষ্টম, নবম, দশম এবং এইচএসসি লেভেলে যে টেক্সট বইগুলো পড়েছি সেটিই হচ্ছে আমাদের বেসিক নলেজ। আপনি যদি আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনার টেক্সট বইগুলো খুব ভালো করে পড়ে থাকেন তাহলে আপনার বেসিক নলেজ যথেষ্ট মজবুত হওয়ার কথা। আর যদি আপনি আপনার একাডেমিক জীবনে পড়াশোনাতে ফাঁকি দিয়ে থাকেন কিংবা শুধু রেজাল্ট এবং জিপিএর পেছনে ছুটে থাকেন তাহলে আপনার বেসিকে বেশ কিছু দুর্বলতা রয়ে গেছে, এটা মোটামুটি নিশ্চিত। বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে একাডেমিক সাবজেক্টগুলোর বাইরেও আমাদের বেশ কিছু নতুন বিষয় পড়তে হয়। আন্তর্জাতিক, জাতীয় অর্থনীতি, বিজ্ঞানের মতো অনেকগুলো বিষয় আমাদের বিসিএসের সিলেবাসে নতুন করে আসে। তাই এই ভিডিওতে আমরা কিভাবে আপনি আপনার একাডেমিক নলেজগুলোর বেসিক এবং যেসব বিষয় আপনাকে নতুন পড়তে হবে সেই বিষয়গুলোতে আপনি একটি মজবুত বেসিক গড়ে তুলবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবারে আমি আলোচনা করব কেন আপনার বেসিক ভালো থাকা জরুরি। মনে করুন আপনি কোথাও যখন ঘুরতে যান, আপনার পকেটে যদি পর্যাপ্ত টাকা থাকে আপনি যা খুশি দেখতে পারেন, যা মন চায় খেতে পারেন এবং যা পছন্দ হয় কিনতে পারেন, যার ফলে আপনি আপনার পুরো ট্যুরটি এনজয় করতে পারেন। বিন্দাস মুডে একটি ভালো সময় কাটিয়ে আপনি তারপর আপনার ছুটি শেষ করেন। তেমনি আপনি যদি একটি মজবুত বেসিক নিয়ে পরীক্ষার হলে যান তাহলে যে বিষয়টি ঘটবে, পরীক্ষার হলের প্রশ্ন যদি আনকমন হয় কিংবা একটু এদিক সেদিক হয় তাহলেও আপনি কিছু না কিছু লিখে আসতে পারবেন। অন্যরা যখন প্রশ্ন কমন না পড়ার কারণে প্রশ্নকর্তাকে তুলোধুনে করবে মনে মনে, ততক্ষণে আপনি আপনার বেসিক নলেজ দিয়ে ওই প্রশ্নগুলোর উত্তর নীরবে লিখে আসবেন এবং শুধু আপনার বেসিক নলেজ ভালো থাকার কারণে অন্যদের চাইতে একটি ভালো পরীক্ষা দিয়ে আপনি কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার দৌড়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। সেই সাথে আপনার বেসিক নলেজ ভালো থাকলে আপনি কিন্তু কোনো সাবজেক্টের কোনো প্রশ্নের উত্তর লিখতে যেয়ে শব্দচয়ন কিংবা বাক্য গঠনের ক্ষেত্রে আপনাকে শব্দের অভাবে ভুগতে হবে না। এবারে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কখন থেকে আপনি বেসিকের প্রস্তুতি শুরু করবেন। আপনি যদি অনার্স প্রথম কিংবা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমার মতে এখনই আপনার উপযুক্ত সময় বিসিএস প্রস্তুতির বেসিক নলেজ ডেভেলপ করার জন্য। আপনি আপনার একাডেমিক জীবনে কোন কোন সাবজেক্টে দুর্বল ছিলেন সে বিষয়টি যদি আপনি মনে করার চেষ্টা করেন এবং এর পাশাপাশি আপনি বিসিএস প্রিলিমিনারি ও রিটেনের কয়েকটা বিসিএসের প্রশ্ন দেখে কোন বিষয়ের বেসিক আইডিয়া আপনার সবচেয়ে কম আছে সেটি যদি আগে ঠিক করে নেন তাহলে কিন্তু আপনার বেসিক প্রস্তুতি শুরু করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যদি অনার্স তৃতীয় কিংবা চতুর্থ বর্ষের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমি বলবো আপনি অবশ্যই বিসিএসের সিলেবাস ধরে ধরে একাডেমিক যে বইগুলো রয়েছে সেখান থেকে বিসিএসের টপিকগুলো বাছাই করে করে শেষ করবেন। এরপরে আপনি একটা গাইড বই থেকে আপনার পুরো প্রস্তুতিটি নেওয়ার চেষ্টা করবেন। ফলে টেক্সট বই প্লাস গাইড বই এই দুইটার সমন্বয়ে আপনার হাতে যে অল্প সময় রয়েছে তাতেও কিন্তু আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে বলে আমি মনে করি। এবারে আমি আলোচনা করব এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কিভাবে আপনি আপনার বেসিক মজবুত করবেন। বেসিক মজবুত করার আলোচনায় প্রথমেই আমি পুরো চাকরির প্রস্তুতির বেসিককে দুটি ভাগে ভাগ করে নেব। একটি হচ্ছে একাডেমিক অর্থাৎ ইংলিশ গ্রামার, গণিত, বাংলা সাহিত্য কিংবা বিজ্ঞানের মতো বিষয়, আরেকটি হচ্ছে নন একাডেমিক যেসব বিষয় রয়েছে বাংলাদেশ, আন্তর্জাতিক, এছাড়াও আপনার কথা বলার দক্ষতা, আপনার বিচক্ষণতা, সৃজনশীলতা, কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা, আপনার লিডারশিপ কোয়ালিটি এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা। প্রথমেই আমি একাডেমিক বিষয়গুলোতে আসি। একাডেমিক বিষয়গুলোর মধ্যে আমি যদি গণিতের কথা বলি তাহলে যে কথাটি আমাকে প্রথমেই বলতে হবে সেটি হচ্ছে গণিত এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট কিন্তু আপনাকে ভালো হতে হলে, আপনার বেসিক স্ট্রং করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। আপনি যদি নিয়মিত গণিত চর্চা না করেন তাহলে কিন্তু আপনার গণিতের বেসিক স্ট্রং করা কিংবা আপনার গণিতে ভালো হওয়া
প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। গণিতের বেসিক ভালো করার জন্য আপনারা অবশ্যই সপ্তম, অষ্টম এবং নবম দশমের জেনারেল ও হায়ার ম্যাথ বইগুলো সংগ্রহ করে সেখান থেকে কমপক্ষে 2 বার আপনারা বিসিএস এর সিলেবাসের সাথে যেসব টপিকের মিল আছে সেই টপিকগুলো শেষ করবেন। এর পাশাপাশি আপনারা যদি কোনো অঙ্ক বুঝতে না পারেন তখন অবশ্যই সমাধান করার জন্য আপনারা এই টেক্সট বইগুলোর একটি করে গাইড আপনারা সাথে রাখবেন। এরপরে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই বিসিএস এর সিলেবাসের যেসব টপিক রয়েছে সেই সব টপিকের প্রচুর ফ্রি রিসোর্স কিংবা ফ্রি ভিডিও ইউটিউবে পাওয়া যায়। আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়েও সেই সব অঙ্কের সমাধান আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ফলে গণিতের টেক্সট বইগুলো আপনারা শেষ করবেন এবং বিভিন্ন সময় আপনারা গাইড বই থেকে হেল্প নেবেন। এর পাশাপাশি আপনারা গণিতের বেসিক ভালো করার জন্য খায়রুল বেসিক ম্যাথ নামে যে বইটি রয়েছে বাজারে সেটি থেকে যদি আপনারা 1 কিংবা 2 বার শেষ করেন তাহলে আমার মনে হয় যে আপনাদের গণিতের বেসিক আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তবে যে কথাটি গণিতের ক্ষেত্রে মনে রাখা খুবই জরুরি সেটি হচ্ছে আপনি কিন্তু গণিত দীর্ঘ সময় ধরে প্রতিদিন অল্প অল্প করে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটিকে আপনার যদি অভ্যাসে পরিণত করতে না পারেন তাহলে কিন্তু গণিতে আপনার বেসিক ভালো করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং চাকরির পরীক্ষায় বারবার কিন্তু গণিতের কারণে আপনাকে হোঁচট খেতে হবে। এবারে আসি ইংলিশ গ্রামারের আলোচনায়। ইংলিশ গ্রামারের 2টি পার্ট রয়েছে, একটি হচ্ছে মুখস্থ পার্ট, আরেকটি হচ্ছে গ্রামারের যে রুলসগুলো রয়েছে সে বিষয়টি। তো মুখস্থ পার্টের মধ্যে প্রিপোজিশন, ফ্রেজ, গ্রুপ ভার্ব, জেন্ডার, নাম্বার কিংবা আমি যদি স্পেলিংয়ের কথা বলি এইটা হচ্ছে গ্রামারের একটা পার্ট। এখন আপনি যদি মুখস্থ পার্টে দুর্বলতা থাকে আপনার তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি প্রতিদিন নিয়ম করে 30 কিংবা 50টি করে প্রিপোজিশন, কিছু ফ্রেজ এরকম করে একটা করে টপিক ধরবেন এবং মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনি যদি একটা করে টপিক শেষ করতে পারেন এইভাবে আপনি 30টা কিংবা 50টা করে আপনি প্রতিদিন প্রথম দিকে মুখস্থ করবেন। একটা করে টপিক শেষ হবে এবং আপনি পরের টপিকে চলে যাবেন। এটা গেল মুখস্থ পার্টের কথা। আর রুলসের যে বিষয়গুলো রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই বিষয়টি কিন্তু আপনাকে অল্প অল্প করে 5টা কিংবা 10টা রুলস করে প্রতিদিন পড়ে বুঝে তারপর আপনাকে যে বিগত প্রশ্নগুলো রয়েছে সেই টপিকের ওপর সেগুলো সলভ করতে হবে। কোনো একটা বিষয় বইতে যদি অনেক কঠিনভাবে দেয়া থাকে অনেক সময় দেখা যায় যে ইংরেজি গ্রামার বই পড়লে অনেক কিছু বোঝা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। তো আপনি সেটিতে কী করবেন, আপনি নিজের মতো করে বুঝে সেটা নিজের কোনো স্টাইলে বা নিজের কোনো সিস্টেমে মনে রাখার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনি ইংরেজি প্রস্তুতি নেন, প্রতিদিন 5টা 10টা করে রুলস পরে আপনি সামনে আগাতে থাকেন তাহলে আমার মনে হয় যে ধীরে ধীরে আপনার ইংরেজির দুর্বলতা কেটে যাবে। তবে যে বিষয়টি আপনাদের ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইংরেজি প্রতিটা রুলস টপিকে কিন্তু অনেক রুলস দেয়া আছে। আপনার জন্য সবগুলো গুরুত্বপূর্ণ কিন্তু না। আপনি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন যে রাইট ফর্ম অফ ভার্বসের কিংবা ভয়েসের কোন রুলস থেকে সবচেয়ে বেশি আসে। আপনি যদি বিসিএস কিংবা অন্য কোনো পরীক্ষার কয়েকটা বছরের প্রশ্ন দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভয়েসের রুলস থেকে সব রুলসগুলো কিন্তু আসে না। আপনি দেখবেন যে প্রায় কাছাকাছি কিংবা প্রথম দিকের গুরুত্বপূর্ণ রুলসগুলোই কিন্তু সবচেয়ে বেশি আসে। অন্য টপিকগুলোর ক্ষেত্রে ওই কথা সত্য। ফলে আপনারা অবশ্যই যখন এই রুলসগুলো পড়বেন তখন সহজভাবে বুঝে নিজের মতো করে মনে রাখার চেষ্টা করবেন এবং প্রয়োজনে আপনারা চাইলে রুলসগুলো নোট রাখতে পারেন। হুবহু বইয়ের মতো নোট খাতায় না লিখে আপনারা নিজের মতো করে গুছিয়ে লিখে নেবেন যেন আপনার জন্য সেটা বোঝা অনেক বেশি সহজ হয়। এইভাবে একাডেমিক বিষয়গুলোর জন্য গণিত এবং ইংরেজির ক্ষেত্রে আপনারা লম্বা সময় ধরে প্রতিদিন অল্প অল্প করে পড়ার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন যেমন অন্য কাজগুলোর অভ্যাস আপনার আছে তেমনি গণিত এবং ইংরেজির চর্চাটা যেন আপনার অভ্যাসে পরিণত হয়। এছাড়া বাংলা সাহিত্য বিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো সময় নিয়ে টেক্সট বই থেকে আস্তে আস্তে বুঝে যদি আপনি পড়েন, বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও সেম নবম দশমের যে টেক্সট বইটি আছে সেটি যদি আপনি সময় নিয়ে ধীরে ধীরে বুঝে প্রথম 2-1 বার শেষ করেন তাহলে কিন্তু আপনার ব্যাকরণের দুর্বলতাটা কেটে যাবে। একটা বিষয় মনে রাখবেন যে কোনো কিছুই আপনি কিন্তু রাতারাতি পেরে যাবেন না। আপনাকে লম্বা সময় ধরে মাসের পর মাস কিন্তু আপনাকে এই একটা বিষয় নিয়ে পড়ে থাকতে হবে এবং আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আপনার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা।
যে কোনো টপিকে আপনার বেসিক স্ট্রং করার জন্য আপনি যদি ধারাবাহিক না হন, মাসের পর মাস যদি আপনি সেই সাবজেক্টে নিয়ে পড়ে না থাকেন, তাহলে কিন্তু আপনার সেখানে বেসিক ভালো করা কঠিন হয়ে যাবে। আপনি কিছুদিন পড়লেন, আবার সেটা ছেড়ে দিলেন, আবার অন্য কিছু করলেন, পড়াশোনায় যদি লম্বা গ্যাপ হয়ে যায়, যখন ঈদ কিংবা অন্য কোনো কারণে বড় ছুটি থাকে, তখন কিন্তু আমরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে আমরা আবার সেই পেছনে চলে যাই, আবার আমরা সব কিছু ভুলে যাই। ফলে কখনোই পড়াশোনায় লম্বা গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের মূল উদ্দেশ্য থাকবে যে ধারাবাহিকতা যেন আপনার পড়াশোনার মধ্যে বজায় থাকে। তো একাডেমিক বিষয়গুলোর কথা গেল, এবার আমি নন একাডেমিক বিষয়গুলোর কথা আসি। নন একাডেমিক বিষয়ের প্রথমেই আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতির যেসব বিষয় আছে সেই সব বিষয়ের প্রস্তুতি। এই বিষয়টির জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস। আপনি অবশ্যই প্রতিদিন প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকা থেকে কিছু অংশ পড়বেন। প্রথম আলো থেকে আমি যে বিষয়টি বলবো, আপনার অবশ্যই আন্তর্জাতিক অর্থনীতি, সম্পাদকীয় পাতা এবং দেশীয় রাজনৈতিক এবং অর্থনীতি রিলেটেড যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কিংবা জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতির মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আপনারা পত্রিকা থেকে অবশ্যই নিয়মিত পড়বেন। সেই সাথে প্রতিদিন ডেইলি স্টার থেকে আপনারা কমপক্ষে একটা রিপোর্ট করে পড়বেন এবং পড়ার সাথে সাথে একটু একটু করে বোঝার চেষ্টা করবেন আসলে কীভাবে সেন্টেন্স মেকিংগুলো হচ্ছে কিংবা কোন ওয়ার্ডের অর্থটা কী, এটা যদি আপনি ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি বোঝার ক্ষেত্রে আপনার কয়েক মাস যদি আপনি এভাবে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে আপনার একটা বেসিক নলেজ তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে নিয়মিত দেশীয় এবং আন্তর্জাতিক নিউজ শোনা। এজন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব যমুনা আইডেক্সের যে আন্তর্জাতিক নিউজটা রয়েছে, প্রতিদিন আপনারা যমুনার ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পাবেন, সেটি আপনারা নিয়মিত দেখতে পারেন। এবং চ্যানেল আইয়ের প্রতিদিন সন্ধ্যা 7টায় কিংবা রাত 10টায় যে নিউজটা যায় সেই নিউজটা আপনারা চাইলে দেখতে পারেন। ফলে নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস এবং নিউজ দেখার অভ্যাস লম্বা সময় ধরে আপনি যখন কন্টিনিউ করবেন, তখন আপনার এই সাধারণ জ্ঞানের যেসব বিষয়গুলো রয়েছে এইসব বিষয়গুলোতে আপনার একটা বেসিক আইডিয়া কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে যদি নিয়মিত আপনি কয়েক মাস পত্রিকা পড়ার অভ্যাস এবং যদি নিউজ দেখার অভ্যাস করেন, তাহলে আপনি নিজেই আপনার নিজের পরিবর্তনটা বুঝতে পারবেন এবং বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি বিশ্লেষণে আপনার যে দক্ষতা গড়ে উঠবে সেটি নিশ্চিত আপনাকে অবাক করে দিবে। এবারে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিবেটিং। বিসিএস ভাইবা বোর্ডে আপনি যদি ভালো করতে চান এবং ভাইবার একটা বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আপনি শুরু থেকেই একটি ভালো অবস্থানে চলে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনার্সের প্রথম দিকে একটি ডিবেটিং ক্লাবের অংশ হতে হবে। আপনি যদি নিয়মিত ডিবেটিং করেন, তাহলে আপনার মধ্যে কিন্তু বাচনভঙ্গি, বিশ্লেষণী দক্ষতা এবং বক্তৃতা দেওয়ার একটা সক্ষমতা তৈরি হবে। এর ফলে বিসিএস ভাইবা বোর্ডে আপনি কিন্তু নিজের পক্ষে একটা সুবিধা পাবেন। ফলে চেষ্টা করবেন আপনারা যারা অনার্স প্রথম কিংবা দ্বিতীয় বর্ষে কিংবা তৃতীয় বর্ষে আছেন, তারা কিছুদিন হলেও একটা ডিবেটিংয়ের সাথে, ডিবেটিং ক্লাবের সাথে যদি আপনারা যুক্ত থাকতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটি আপনাদের ভাইবা বোর্ডে আপনাদের বেসিক একটা ভালো শক্তি আপনাদেরকে, সাহস আপনাদেরকে দিবে, যেটি কাজে লাগিয়ে আপনি ভাইবার একটা বেসিক গড়ে তুলতে পারবেন নিজের মধ্যে। এরপরে আমি আসবো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বিষয়ে। ফ্রি হ্যান্ড রাইটিং বিসিএস রিটেনে ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার সাহস করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের চর্চাটা শুরু করতে পারেন, যত ভুল হোক সেটা নিয়ে একদমই টেনশন না করে নিজের জড়তাকে কাটিয়ে উঠে আপনি যদি একবার লেখা শুরু করেন এবং প্রথম দিকে 5-10 লাইন করে আস্তে আস্তে প্র্যাকটিস করেন, পরে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করবেন। কিন্তু প্রথম দিকে 5-10 লাইন করে প্র্যাকটিস করে আপনি যদি আপনার কোনো টিচার কিংবা বড় ভাই কিংবা বন্ধুকে দেখান যারা ইংরেজিতে ভালো, তাহলে কিন্তু আপনি আপনার ভুলগুলো শুধরে নিলে, নিয়মিত ভুলগুলো চিহ্নিত করার পরে ভুলগুলো শুধরে নিলে আপনি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং আস্তে আস্তে ভালোভাবে উঠবেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাহস করে লিখতে বসা। আপনি যদি প্রতিদিন সাহস করে 10 কিংবা 15 মিনিটও লিখতে পারেন, তাহলে আমার মনে হয় যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনার একটা স্কিল 3 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু গড়ে উঠবে। আর এর পাশাপাশি আপনারা আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ভুল চিহ্নিত করার জন্য কিংবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আপনার সেন্টেন্স স্ট্রাকচার এবং শব্দচয়ন আরও সুন্দর করার জন্য মাঝে মধ্যে চাইলে কিন্তু গুগল ট্রান্সলেটরেরও হেল্প আপনারা নিতে পারেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো লিডারশিপ কোয়ালিটির কথা। আপনি যদি একজন দক্ষ লিডার হতে চান কিংবা আপনার মধ্যে নেতৃত্ব গুণ বৃদ্ধি করতে চান, যেটিও বিসিএস প্রস্তুতিতে কিংবা বিসিএস ক্যাডার হওয়ার পর আপনার যে কাজগুলো করতে হবে তার একটি বেসিক নলেজ কিংবা বেসিক দক্ষতা বলে আমি মনে করি,
সুতরাং আপনারা লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধির জন্য আপনাদের অনার্স লাইফে অবশ্যই দু একটি ক্লাব কিংবা সংগঠনের সাথে যুক্ত থাকবেন, যেই সংগঠনে আপনি অবশ্যই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং সেখানে আপনি যে কাজগুলো আছে সেগুলো নিজের দায়িত্বে স্বেচ্ছায় করার চেষ্টা করবেন, কাজকে ফাঁকি না দিয়ে। ফলে আপনার মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান এবং বিভিন্ন কাজ করার ফলে সাংগঠনিক দক্ষতাটা তৈরি হবে, যেটি আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসবে। এর পাশাপাশি আপনারা বিভিন্ন নন একাডেমিক মৌলিক যে বই রয়েছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ কিংবা সাহিত্যের যে বিভিন্ন মৌলিক বই রয়েছে, সেই বইগুলো যদি আপনারা নিয়মিত পড়েন, অন্তত মাসে একটি করে বই পড়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের বিসিএস রিটেন বলেন, বিসিএস ভাইবা বলেন, এই দুইটা জায়গাতে আপনারা কিন্তু বেসিক মৌলিক বইগুলো পড়ার কারণে আপনি একটি ভালো সাহস এবং ভালো একটি ব্যাকআপ পাবেন আপনি, যেটি আপনার বেসিক নলেজকে এবং বিসিএস প্রস্তুতিতে আপনার বেসিককে অনেক বেশি স্ট্রং করে গড়ে তুলবে। সর্বশেষ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ স্পিকিংয়ের বিষয়টি। ইংরেজিতে কথা বলা ভাইবা বোর্ডে অনেক সময় কিন্তু একটি বড় দক্ষতার প্রমাণ দিতে হয়। ফলে আপনার যদি বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে অনার্স লাইফের মধ্যেই আপনাকে ইংরেজির কথা বলার এই চর্চাটা করতে হবে। আপনি আপনার কোনো বন্ধু কিংবা সহপাঠীর সাথে নিয়মিত যদি এই চর্চাটা করতে পারেন অল্প অল্প করে, কিংবা সপ্তাহে 1-2 দিনও করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ধীরে ধীরে আপনার এই অভ্যাসটা হয়ে গেলে আপনি স্পিকিংয়ে একটা সময় ভালো জায়গায় চলে যাবেন। স্পিকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই সাহস করে প্র্যাকটিস করা। এখন আপনি যদি এমন জায়গায় বসবাস করেন যেখানে হয়তো আপনার চর্চা করার মতো বা প্র্যাকটিস করার মতো কোনো বন্ধুবান্ধব আপনার সাথে নেই, তাহলে অবশ্যই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। এবং স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং, এই দুইটা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সাহস করে শুরু করা এবং আপনার জড়তা কাটিয়ে ওঠা। তাহলেই আপনি এই দুইটা জায়গাতে দেখবেন 3 থেকে 6 মাস যদি আপনি নিয়মিত একটু লেগে থাকতে পারেন এই দুইটা কাজে, আপনি কিন্তু অনেক ভালো জায়গায় চলে যাবেন, যেটা আপনাকে এত বেশি সাহস এবং কনফিডেন্স দিবে যে বিসিএস এর অন্যান্য বিষয়গুলো আপনার জন্য তখন অনেক বেশি সহজ মনে হবে। তো আজকের ভিডিওতে আমি যেই বিষয়গুলো আলোচনা করলাম, আপনি অনার্সের শুরুর দিক থেকে যদি এই বিষয়গুলো আপনার মধ্যে আস্তে আস্তে নিতে পারেন, আস্তে আস্তে আপনি আপনার একাডেমিক বইগুলো শেষ করতে পারেন এবং নন একাডেমিক যে দক্ষতাগুলোর কথা আমি বললাম সেই দক্ষতাগুলো আপনি আস্তে আস্তে অর্জন করতে পারেন, তাহলে আমার মনে হয় যে অনার্স 3য় বর্ষের শুরুর দিকে আপনি যখন আপনার বিসিএস এর মূল প্রিপারেশন শুরু করবেন, তখন এই ব্যাকআপ নলেজের কারণে কিংবা আপনার যে বেসিক নলেজ ইতিমধ্যে তৈরি হয়েছে এগুলো করার কারণে আপনি কিন্তু বিসিএস এর মূল প্রস্তুতি শুরুর সময় অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে শুরু করতে পারবেন এবং আপনি এই বেসিক স্ট্রং হওয়ার সুবিধাটা পরীক্ষার হলে যখন যাবেন, প্রিলি, রিটেন কিংবা ভাইবা, তখন আপনি বুঝতে পারবেন এটা আপনাকে কত বেশি সুবিধা দেবে। ফলে বেসিক নলেজ ডেভেলপ করার জন্য আজকে আমি যে পরামর্শগুলো দিলাম, এই পরামর্শগুলো আপনি যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন, আমার বিশ্বাস আপনার জন্য বিসিএস ক্যাডার হওয়া খুব বেশি কঠিন কাজ হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। আজ এ পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে।